সারা রাত কাহিল অবস্থায় জ্বরগ্রস্ত ইহজানের সেবা করতে গিয়ে ইহসানের অবস্থা ওর চেয়ে বেশি খারাপ হলো। জ্বর 104 ডিগ্রি, সারা শরীরে ব্যথা, অবসাদ, বমি করে অবস্থা কাহিল, জ্বরের ঘুরে বেহুশ একদম। সৃজা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। একা একা কি করবে বুঝে উঠতে পারলো না, তাই সময় নষ্ট না করে দরজা খুলে ছুটে গেল নিচে। রান্নাঘরে ইসমিকে না পেয়ে সালেহা বেগমকে জানালো ইহসানের অসুস্থতার কথাটা। তিনি আহাজারি করতে করতে স্বামীকে নিয়ে সবটা জানালেন। কোনো কালেই ইহসানের সাথে সম্পর্ক ভালো ছিল না আজিজ শেখের। পারতপক্ষে বাবার সাথে কথাও বলতে চায় না ইহসান। খুব দরকারি না বললেই নয় সেরকম দু একটা কথা কালে ভদ্রে হয় তাদের, তবে সেগুলো স্বাভাবিক কথাবার্তা নয়, অত্যন্ত বিরক্তিকর আর ঝামেলা বাঁধানোর মতো। কেননা আজিজ শেখ চিরকালই অন্য দেশের মানুষ, তার বড্ড টাকা কামানোর নেশা। এর জন্য তিনি সবকিছু করতে পারেন, ন্যায় অন্যায়ের সঙ্গে ধার ধারেন না। সন্তানদের চোখে ছোট হয়ে যাওয়ার ভয়টাও তার মধ্যে কাজ করে না। এসব ছাড়াও আরো অনেক বহু কারণ আছে তাকে ঘৃণা করার জন্য। ইহসান তাই জন্মদাতাকে ঘৃণা করে। তবে ন্যায় নীতির ধার না ধারলেও আজিজ শেখ কম চিন্তা করেন না তাদের নিয়ে। যে ছেলের সঙ্গে দুদিন আগে এত বড় ঝামেলা হয়েছে, রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছেন লিথুকে বিয়ে না করার জন্য, সেই ছেলেকে অসুস্থতার খবর শুনে তিনি স্থির থাকতে পারলেন না। হন্তদন্ত হয়ে ছুটে এলেন এবং পুত্রের অবস্থা দেখে চিন্তিত বিচলিত হয়ে পড়লেন। সৃজা আর সালেহা বেগম ইহসানের শিয়রে বসা। একজন মাথায় পানি দিচ্ছে, অন্যজন হাত পায়ের তালু মেসাজ করছে। আজিজ শেখ মেজো ছেলে ইমরানের সাথে পরামর্শ করছে ইহসানের ব্যাপারে। ওষুধ দিয়ে জলপট্টি দিয়েও জ্বর যেহেতু কমছে না, তার মানে ব্যাপারটা সিরিয়াস, হাসপাতালেই নিতে হবে। মিতু লিথু ঘরে উপস্থিত, দু একটা কাজের লোক বাইরে থেকে উকি ঝুঁকি দিচ্ছে। ইহসানকে হাসপাতালে নেওয়া হবে শুনে লিথু এক কাণ্ড করলো, হাউমাউ করে কেঁদে ফেললো। ছুটে গিয়ে ইহসানের উপর পড়লো, আহাজারি শুরু করলো ওর চোখ মুখ ছুঁয়ে। সৃজার মাথা ভন ভন করে উঠলো দৃশ্যটা দেখে। এসব কি অনাচার হচ্ছে? সে সবার দিকে তাকালো, তারা নির্লিপ্ত, শুধু সালেহা বেগম কাচুমাচু করছেন। কিন্তু স্বামী উপস্থিত থাকায় মুখ ফুটে শব্দ বেরোচ্ছে না। সৃজা অনেকটা ঘুরগ্রস্ত অবস্থায় ঠেলে সরিয়ে দিল লিথুকে, কঠিন স্বরে বলল, দূরে সরো। লিথু কান্না ভেজা চোখে কটমট করতে চাইলো, যেন গিলে খেয়ে ফেলবে সৃজাকে। সে অবাধ্য হলো। কেউ কিছু বলছে না দেখে সাহস পেয়ে ইহসানের হাত দুটো নিজের আয়ত্ত নিতে চাইলে সৃজা এক ঝটকায় ওর হাত সরিয়ে গর্জে উঠে বলল, নির্লজ্জতা অন্য কোথাও দেখাও, আমার সামনে আমার স্বামীকে ছুঁয়ো না, তাহলে খুব খারাপ হবে। ঘরে থাকা সকলেই হতভম্ব হয়ে গেল সৃজার কথা শুনে। মিতু অগ্নি চোখে চাইলো। লিথু ফুসতে ফুসতে আজিজ শেখকে বলল, চাচা যান দেখেন ও আমার সাথে কি বিহেভ করে। আজিজ শেখ প্রচন্ড রাগান্বিত হলেন, তবুও ছেলের অসুস্থতার কথা ভেবে তিনি কথা বাড়াতে চাইলেন না। বিরস গলায় জবাব দিলেন, তুমি কিছু মনে করো না, পরে দেখবো ব্যাপারটা। লিথু বেচারি ন্যায় বিচার না পেয়ে রাগে দুঃখে ঘর থেকে বেরিয়ে গেল। মিতু মুখটা ঝামটা মেরে বেরিয়ে গেল। সৃজা ভেতর থেকে অগ্নিআগিরির ন্যায় জ্বলে যাচ্ছিল এ বাড়ির মানুষদের আচরণে। সৃজাকে কিছু বলা হলো না, সে একপাশে দাঁড়িয়েছিল, হসপিটালে যেতে চাইছিল। ইতস্তত করে ভদ্র গলায় দুবার কথাটা বলতেই আজিজ সাহেব আগুন চোখে চাইলেন। বেশ ক্ষেপে বেয়াদব আখ্যা দিলেন ওকে। ইমরানও বিরক্তি প্রকাশ করলো। কেউই সৃজার কথায় তেমন একটা পাত্তা দিল না, কারণ ওকে সাথে নিয়ে আসার মতো মনোভাব নেই কারোর। সবশেষে লিথু মিথু ইন্ধনে বাপ ছেলে কেউই সৃজাকে সাথে নেয়নি। জ্ঞানশূন্য ইহসানকে নিয়ে তারা বাড়ির গাড়ি করেই রওনা দেয়। সৃজার ব্যাপারটা ভালো লাগেনি। এত তুচ্ছতাচ্ছিল্য আর প্রত্যাখ্যান তাকে বেশ কষ্ট দিল। কিন্তু মনে হলো যা কিছুই হোক না কেন, এখন রাগ করা বা কষ্ট পাওয়ার সময় নয়। তার এখন ইহসানের পাশে থাকা উচিত। অগত্যা একাই সে বেরিয়ে পড়বে বলে ঠিক করে, কিন্তু সালেহা বেগম দেননি। নিজের স্বামীকে তিনি চেনেন, তার কথার অমান্য করে সৃজা যদি হাসপাতালে যায় তাহলে আজিজ শেখ নিশ্চিত খেপে গিয়ে কিছু একটা করে বসবেন। সেই ভয় থেকে ভীতু সালেহা বেগমও ওর সঙ্গী হলেন। অন্যদিকে ইহজানকে সামলাতে গিয়ে ইসমিরও বেহাল দশা। লোকটা দুদণ্ড শান্তি দিচ্ছে না। বহু কষ্টে তাকে বারান্দা থেকে বিছানায় আনা গেলেও তার পাগলামো কমেনি। জ্বর উঠানামা করছে, মুখে রুচি নেই, কোমরের ব্যথায় একটু পরপর আর্তনাদ করছে, আর বারবারের মতোই গালি ছুটছে। ইসমির জান যায় যায় অবস্থা। অনেকটা কাকুতি মিনতি আর জবরদস্তি করে ইহজানকে জোর করে ওষুধ খাইয়ে কোমরে মালিশ করতে করতে আজিজ শেখকে ফোন করে সব জানাতেই তিনি ছেলের জন্য বাড়িতে ডাক্তার পাঠিয়ে দিলেন। এরপর থেকেই আজিজ শেখ বিরক্ত ও চিন্তিত। বহু সেক্টরে তার ব্যবসা বাণিজ্য, জমি কেনা বেচা থেকে শুরু করে চালের মিল, কার্গো সার্ভিস, গার্মেন্টস ফ্যাক্টরি, জুয়েলারি ব্যবসা, ট্রান্সপোর্ট সার্ভিস নিয়ে তার কারবার। নতুন করে একটি লাক্সারি হোটেল চেন এবং শপিং মল করবেন, যেখানে নামি দামি ব্র্যান্ডের আউটলেট থাকবে। সেজন্য শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জমি কিনেছেন। অতি শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে সেখানে। সেসব নিয়ে আজ মিটিং ছিল বিদেশি ডিলারের সাথে। কোটি টাকা বিনিয়োগের ব্যাপার। ইহসান তার এসব কাজে নাক গলায় না, তার পছন্দ বা আগ্রহ কোনোটাই নেই। এই জানোই তার সাথে তাল মিলিয়ে হিসাবপত্র থেকে শুরু
করে ব্যবসাটাও সামলাতো। ইমরান ব্যবসায় থাকলেও ও বেশিরভাগ সময় গড়বড় করে ফেলে। কিন্তু এখন সব কেমন ঘেটে গেছে। দুই ছেলে জোরে পড়ে তাকে এখন নাকানি চুবানি খাওয়াচ্ছে। সব ফেলে তিনি ছেলে নিয়ে হাসপাতালে ঘুরঘুর করছেন। ইহসান তার যতই কাছে না ঘেসুক, তাকে অপছন্দ করুক, তিনি তো বাবা, তাকে তো অবস্থায় রেখে তিনি কিছুতেই মিটিং ফিটিং করতে পারবেন না। ইসমি বাড়িতে ইহজানকে সামলাচ্ছে, তিনিও ডাক্তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, তাই ওদিকে চিন্তা কম। কিন্তু ইহসানের পাশে কেউ নেই, সে একা। সৃজাকে তার পছন্দ নয়। এই মেয়েকে ছেলের পাশে এক সেকেন্ডের জন্য সহ্য করা মুশকিল তার পক্ষে, তাই ছেলের দায়িত্ব নিজেই নিয়ে থাকবেন বলে ঠিক করলেন তিনি। ম্যানেজার আর ইমরানকে সব বুঝিয়ে মিটিং সামলানোর দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন অফিসে। অ্যাসিস্ট্যান্ট রয়ে গেল তার পাশে। তবে ইমরানকে অফিসে পাঠিয়ে আজিজ শেখের মনটা খুঁতখুত করতে লাগলো। তার মেজো ছেলেটা গর্দভ প্রকৃতির, সবটা ঠিকঠাক সামলাতে পারবে কিনা কে জানে। এ সমস্ত বিষয় নিয়ে ফেসাদে পড়ায় আজিজ সাহেবের তাই মেজাজ আজ ঠিক নেই। এর মধ্যেই কেবিনের দরজা খুলে সৃজা আর সালেহা বেগম হন্তদন্ত ভঙ্গিতে প্রবেশ করলে আজিজ শেখের কপালে ভাঁজ পড়ল। চোখমুখ ঠিক হয়ে গেল মুহূর্তেই। মেয়েটার এত বড় সাহস, তার কথা অমান্য করে হাসপাতালে চলে এসেছে। সঙ্গী করেছে আবার সালেহা বেগমকেও। আজিজ শেখ কটমট করে স্ত্রীর দিকে চাইলেন। এরপর রাগ সামলাতে না পেরে সালেহা বেগমের গেলে থাপ্পড় বসিয়ে বেরিয়ে গেলেন। সৃজা আজিজ শেখের কাণ্ড দেখে বাকরুদ্ধ হয়ে গেল। কিছু বলার ভাষা খুঁজে পেল না। আজিজ শেখের আচরণে বুঝা গেল শাশুড়ির জীবনটা সুখের নয়। অনেক ভয় পান তিনি স্বামীকে। সৃজা সালেহা বেগমকে ধরে বসিয়ে দিল একটা চেয়ারে। তিনি স্বামীর হাতে থাপ্পড় খেয়ে অভ্যস্ত। তবে সৃজার সামনে থাপ্পড় খেয়ে তিনি ভীষণ লজ্জা পেয়ে স্নান মুখে বসে রইলেন। খানিকক্ষণ পর কেবিনের দরজা ঠেলে ডাক্তার নিয়ে ঢুকলেন আজিজ শেখ। ডাক্তার ব্যস্ত হয়ে পড়লেন তার কাজে, বিভিন্ন টেস্ট আর নির্দেশনা দিতে লাগলেন। সৃজা ভয়ডর রেখে নিজে থেকে সব বুঝে নিচ্ছিল ডাক্তারের থেকে। আজিজ শেখ প্রচন্ড ক্ষেপে চুপচাপ দেখে গেলেন সৃজার স্পর্ধা। ইহসানের হাতে সেলাইন লাগানো, ক্লান্ত পরিশ্রান্ত দেখাচ্ছে তার রক্তাক্ত মুখটা। ওষুধের প্রতিক্রিয়ায় এক ঘুরে ঘুমাচ্ছে। সৃজার কান্না চলে এলো। গত রাতে তো ঠিকই ছিল, হুট করে মানুষটা এত অসুস্থ হয়ে গেল কেন? সৃজা বিচলিত চেহারা নিয়ে বসে রইল। কিছু ভালো লাগছে না তার, মন খারাপ ঝুঁকে ধরেছিল চারপাশ থেকে। ইহসানের ফোনটা কাছে নিল। বাড়িতে ফোন করে এলিজা আর ফুপির সাথে কথা বলল সে। তারা চিন্তিত হলো ইহসানের কথা শুনে। এলিজা দেখতে আসবে বলল। সৃজা নিশ্চিত ছিল না কয়দিন হাসপাতালে রাখবে, তাই ওকে পরে জানাবে বলে ফোন রেখে দিল। ডাক্তার অবশ্য জানালেন পরদিন ওই পেশেন্টকে বাড়ি নিয়ে যাওয়া যাবে, তবে সর্বক্ষণ কেয়ারে রাখতে হবে। আজিজ শেখ সেসব অগ্রাহ্য করলেন। 2-3 দিন হাসপাতালে রেখে তবেই ছেলেকে বাড়িতে নেবেন তিনি। রাতে থাকতে হবে হাসপাতালে। কেবিনে যেহেতু 2টো বেড আছে, তাই থাকতে অসুবিধা হওয়ার কথা নয়। সৃজা সালেহা বেগমকে নিয়ে রয়ে গেল। আজিজ শেখ কিছুই বললেন না। সারাক্ষণ তিরিক্ষি মেজাজে ঘুরে বেড়ালেন কানে ফোন নিয়ে। সন্ধ্যার দিকে ইহসানের জ্বর অনেকটা নিয়ন্ত্রণে চলে এলো, তবে ওর শরীর ভীষণ দুর্বল। কড়া ডোজের ওষুধ পড়ায় বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটালো। মাঝে কয়েকবার জায়গায় সৃজা ওকে খাবার খাইয়ে হাত মুখ মুছিয়ে দিল, ঔষধ দিল, টেম্পারেচার চেক করলো। ইহসান এসবে অভ্যস্ত নয়, সে বিরক্ত হলো। ধমকে একাকার করলো সৃজাকে। সৃজা অবশ্য কিছুই মনে করলো না, মুখ ফুলিয়ে সেবা যত্ন করলো। সালেহা বেগম শুধু চুপচাপ দেখে গেলেন সবকিছু, কখনো এটা ওটা এগিয়ে দিলেন। রাতে ঘুমানোর সময় সালেহা বেগম গল্প করতে লাগলেন সৃজার সাথে। ইতিমধ্যে সৃজা বুঝে গেছে শাশুড়িকে। মহিলা বেশ ভীতু আর সরল, তবে কথা বলতে ভালোবাসে। বাড়িতে হয়তো তেমন কাউকে পায় না কথা বলার মতো, তাই সৃজাকে পেয়ে তিনি বেশ পাঁচালের মতো আচরণ করছেন। বাড়ির সবার বিষয়ে অনেক কিছু জানালেন। কথায় কথায় এক সময় বললেন, সব পোলা যেমন তেমন, মেজো পোলাটা বউয়ের আঁচলের তলায় থাইকা থাইকা বলত হয়ে গেছে। বউ যা কই তাই ঠিক। মোটামুটি সবার ব্যাপারে বললেও ছোট ছেলেকে নিয়ে এখনো অবধি কিছুই বলল না। সৃজা খানিকটা বিস্মিত হলো। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, আর ছোটজন? সালেহা বেগম সৃজার মুখ পানে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। বেশ কিছুক্ষণ পর ওই দিকে খানিকটা এগিয়ে এসে ফিসফিস করে বললেন, কেমন জানি এক গুয়ে হয়েছে পোলাটা, যা কইবে যা চাইবে ঠিক ওইটাই হের লাগবো। যতক্ষণ না পাইবো ততক্ষণ কাউরে শান্তি দেয় না, সবাই ওরে ডরায়, ওর যন্ত্রণায় সকলেই ততষ্ট হইয়া থাকে। এরপর আফসোসের সুরে বললেন, অত সুন্দর রাজপুত্রের মতন চেহারা ছোট পোলাডার কেমনে যে এমন হইলো? একবার কি হয়েছে শোনো, পিকনিকে গেছে বন্ধু বান্ধব নিয়া। ওইখানে কি নিয়া কথা কাটাকাটি করার সময় হের এক বন্ধু ওরে মা তুইলা গালি দিছিল। ওই হেইডা শুইনা ওই পোলারে ধাক্কা দিয়া নদীতে ফালাই দিয়েছিল, অথচ পোলাটা সাঁতার জানতো না। সৃজা আটকে উঠল, ছেলেটার কিছু হয়নি তো? সালেহা বেগম জবাব না দিয়ে হুট করে চুপ হয়ে গেলেন। হাসার চেষ্টা করে আমতা আমতা করে বললেন, না, ও ইয়ে তো দেবর হয় তোমার। কথা হয় নাই তোমার লগে মনে হয়? হে আছে এখন বিদেশে, ডিগ্রি আনতে গেছে। আমি আবার মুখ্য সূক্ষ্ম মানুষ, তেমন কিছু বুঝি না, জানিও না পোলাটায় আমার কি ডিগ্রি আনতে গেছে। সৃজা সরু চোখে শাশুড়ির অপ্রস্তুত মুখ পানে তাকিয়ে রইল। মনে হলো এ বাড়ির কেউই স্বাভাবিক নয়, সবাই কিছু না কিছু দোষে দুষ্ট। জিজ্ঞেস করলো, আর ওদের বোন মানে আপনার মেয়ে? তারপর বলল, পুনম ওর নাম।
স্কুল শেষ কইরা সবে কলেজে ভর্তি হয়েছিল। ইসানের আব্বা পড়তে দেয় নাই, বিয়া দিয়া দিছে মেয়রের পোলার লগে। এর আগে মাইয়ার বিয়ার পর আর বাড়িতে আসে নাই। শুনছি বাচ্চাও হইছে। আমার অভাগা কপাল, নাতি দুইটারে চোখের দেখা অবধিও দেখি নাই আজ পর্যন্ত। ধরে এলো সালেহা বেগমের কণ্ঠস্বর। মেয়ের কথা মনে পড়ায় তার মন পড়ছে। সিজা বিস্মিত হয়ে বসে রইল কথাগুলো শুনে। বাইরে থেকে যতটা সাদামাটা লাগছিল সবকিছু আদতে তা নয়। ওর মনে কৌতূহলী হয়ে উঠলো আরো কিছু জানার জন্য, বিশেষ করে ইহসান আর ইজানকে নিয়ে। অস্বস্তি ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, তবে তাদের মধ্যকার ঝামেলার ব্যাপারটা? তখনই আচমকা কাছে থাকা ইহসানের ফোনটা বেজে উঠলো। ও হকচকিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো এলিজা ফোন করেছে। এখানে বসে বসে কথা বললে ইহসানের সমস্যা হবে, তাই ভেবে শাশুড়িকে বলে সে করিডোরে এসে ফোনটা রিসিভ করলো। কিছুক্ষণ কথা বলে এলিজাকে বলল সে কাল আসবে ইহসানকে দেখতে। সৃজা ওকে একা একা আসতে বারণ করলো, কারণ বাবাকে একা রেখে নীলা ফুপি এলিজাকে নিয়ে আসতে পারবে না। এলিজা অবশ্য জানালো সে তার বান্ধবীকে নিয়ে আসবে, একা এত দূর যাবে না। ওর সাথে কথা বলতে বলতে মনটা হালকা হয়ে গেল সৃজার। কাল আসবে এলিজা, তার ছোট্ট বোনটা। যেন কতদিন দেখে না সে বোনকে। ফোন কেটে সৃজা কেবিনে ঢুকে দেখলো সালেহা বেগম ততক্ষণে ঘুমিয়ে কাদা হয়ে গেছেন, আর ইহসানের ঘুম ভেঙে গেছে। সে বিরস দৃষ্টি মেলে কেনোলা লাগানো হাতটার দিকে তাকিয়ে আছে। সৃজা ধীর পায়ে হেঁটে কাছে গিয়ে বসতেই ইহসান শব্দ পেয়ে ওর দিকে চাইলো। সৃজা ওর চুলে আলতো হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, এখন কেমন আছো? রাশভারী স্বরে জবাব এলো, ভালো না। সৃজার হাত থমকে গেল। ব্যতিগ্রস্ত কণ্ঠে বলল, আবার অসুস্থ লাগছে? সৃজা বলল, তোকে দেখে লাগছে। সৃজার চোখ বড় বড় হয়ে গেল। মানে? ইহসান বলল, তোর চোখের নিচে কালি পড়ে গেছে, আমার অসুস্থতা লাগছে তোকে দেখে, বুঝলি? সৃজার মুখটা কালো হয়ে গেল। এখন কি করতে পারি? ইহসান রুক্ষ স্বরে বলল, বাকি রাখা কাজটা সম্পন্ন করে দে, তাহলেই হবে। সৃজা কিছুই বুঝলো না। কোন কাজ? তারপর ইহসান বলল, তোর ঠোঁটে না দিয়ে কপালে যেটা দিলাম। সৃজার কান গরম হয়ে গেল সে মুহূর্তে কথাটা শুনে। ইহসান কি নির্লজ্জ? জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি, তবুও মুখের লাগাম নেই। সৃজার আগে সরে বলল, হসপিটালের বেডে শুয়েও ফাজলামো করছো? তোমার জন্য ওই লিথুরানি ঠিক ছিল। ইহসান চট করে চোখ লাল করে তাকাতেই সৃজা ঢুক গিলে বলল, মহারানী সকালে যা কাণ্ড করলো। ইহসানের চোয়াল শক্ত হয়ে গেল। মুখটা দেখার মতো হলো। কি কাণ্ড? সৃজার ভীষণ রাগ হচ্ছিল লিথুর উপর। জানে ইহসান অপছন্দ করে ওকে, এরপরও ঢলাঢলি করতে আসে। এটা সৃজার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তীক্ষ্ণ স্বরেই বলে ফেললো, তুমি যখন সকালে হুঁশ হারালে তখন সবাই এলো তোমাকে দেখতে। তখন বেচারি যাই অবস্থা, তোমাকে জড়িয়ে ধরে সে কি আহাজারি। আমি না গিয়ে সরালে তো এখন মনে হয় তোমাকে ছাড়তই না। ইহসান অবাক বিস্মিত হলো। মেকআপ আলী তাকে ছুঁয়েছে, জড়িয়ে ধরে কান্না করেছে, তাও সৃজার সামনেই। ইহসানের রগে রগে তেজালো রক্ত বিস্ফোরণ ঘটলো যেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। আর হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পটি শেষ হয়ে যাওয়ায় আমরা নতুন আরেকটি গল্প এনেছি, সেটার নাম হলো বুবা মেয়ের ভালোবাসা। তো আপনারা সবাই সেটিও দেখে আসবেন, আশা করছি সেটাও ভালো লাগবে অনেক।